নিয়ে আসার জন্য। আর আমাদের ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি কিভাবে গঠিত হবে সেই বিষয়ে আমাদের আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান এবং আজকে আমাদের প্রিয় নেতা মেহেরপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক উনি নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সেই অনুযায়ী আমরা মাঠে ময়দানে বিএনপিকে সংগঠিত করে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে যে বিএনপি ব্যাপক ভূমিকা রাখবে সেই প্রশ্নে এবং কমিটি গঠনের প্রশ্নে আপনাদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেবেন। সেজন্য আমি অনুরোধ করব, এখনো যারা সভা মঞ্চের সামনে আসেননি দ্রুত সভাস্থলে এসে বসে যান। আমরা এখনই আমাদের সবার কাজ শুরু করব এবং অল্প সময়ের মধ্যে আমরা সবার কাজ শেষ হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকের এই বিএনপির কর্মী সভায় এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের গুরুত্বপূর্ণ বক্তা জনাব জাভেদ মাসুদ মিল্টন এবং অ্যাডভোকেট কামরুল হাসান ভাই এখনো বক্তৃতা করতে পারে নাই। তাই এখনো যারা রাস্তাতে মদত খাচ্ছেন, বিভিন্ন ধারায় ঘোরাফেরা করছেন, আপনারা অতি দ্রুত ভিতরে আসুন। আমরা বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে বিদায় জানাবে। নেতৃবৃন্দ, মনে রাখতে হবে আপনার গ্রামের আপনার ওয়ার্ডের কমিটি কিভাবে করবেন, নেতৃবৃন্দ আজকে সেই কথা দিক নির্দেশনা দেবে। আপনার ইউনিয়নে, আপনার পৌরসভার ওয়ার্ডে কিভাবে কারা কাউন্সিলর হবে সেই নেতৃবৃন্দ সেই সিদ্ধান্ত জানাবে আপনাদের। আপনারা দ্রুত ভিতরে আসুন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের সময় কাজ শুরু করব। মানিক, জাফর, নেতৃবৃন্দ যারা আছে বাইরে, ওদের সবাইকে ভিতরে ঢুকে দিতে হবে। রাস্তার উপরে যে সকল ইউনিয়ন এবং পৌর নেতৃবৃন্দ আছেন তাদের অনুরোধ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভিতরে চলে আসুন। কামরুল হাসান, আমি যুবদলের নেতৃবৃন্দ অনুরোধ করছি মেন রোডে যেতে হবে। মেন রোডে যেসব নেতৃবৃন্দ বাইরে অপেক্ষা করছেন ওনারা ভিতরে চলে আসেন। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথি আগামী দিনের কমিটি কিভাবে হবে দিক নির্দেশনা দেবে। আপনারা অতি দ্রুত ভিতরে চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করছি মঞ্চের একেবারে শেষ প্রান্তে দক্ষিণ সাইডে আপনারা পিছে বসে আছেন। আপনাদেরকে অনুরোধ করব যে সামনে এসে বসে যান। সামনের চেয়ারগুলোকে আগে পূরণ করে পিছে না বসে সামনের দিকে জায়গাটা পূরণ করে। আমি এখনো যারা বাইরে আছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা যত তাড়াতাড়ি ভিতরে আসবেন এবং আসন গ্রহণ করবেন, নিজ নিজ আসন গ্রহণ করবেন, তত তাড়াতাড়ি আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারব। আমাদের ইউনিয়ন পর্যায়ে যেসব নেতৃবৃন্দ আপনারা আজকের এই কর্মী সভাকে সফল করার জন্য ইউনিয়ন থেকে লোকজন নিয়ে এসেছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা নিজ নিজ ইউনিয়নের নেতৃবৃন্দকে সভাস্থলে ডেকে বসানোর জন্য অনুরোধ করছি। আমরা একটি স্লোগানের মধ্য দিয়ে আজকের কর্মী সভায় আমরা ফিরে আসতে চাই। আপনারা সমস্বরে স্লোগানের জবাব দেবে। আরে আমাদের কোন নেত্রী আছে? আরে তিনবারের প্রধানমন্ত্রী ছিল, এমন নেত্রী আছে? আরে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে, এমন নেত্রী আছে? আরে সুস্থ হয়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন, এমন নেত্রী আছে?
খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে দিক নির্দেশনামূলক আগামী দিনে বিএনপির কর্মসূচি নীতি নির্ধারণ কি হবে যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। সম্মানিত জেলা বিএনপির সদস্য সচিব, মেহেরপুর জেলা মাটি ও মানুষের নেতা জনাব অ্যাডভোকেট কামরুল হাসান ভাই বক্তব্য রাখছেন। জনাব অ্যাডভোকেট কামরুল হাসান ভাই। হ্যাঁ, মুখের উপরে থাকে। জি জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পৌরসভা এবং গাংনী উপজেলার যে কর্মী সভা, সেই কর্মী সভার আজকের উপস্থিত আছেন আমাদের সিনিয়র ভাই রেজল ভাই, যিনি দীর্ঘদিন মাটি মানুষের সাথে ছিলেন, যিনি দীর্ঘদিন কোন রকম বিএনপির সুযোগ সুবিধা ছাড়াই দীর্ঘদিন বিএনপি করছে, আপনাদের সাথে ওতপ্রোত ভাবে সুখ দুঃখে জড়িয়ে আছে সেই রেজল ভাই। উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের প্রিয় নেতা, আপনাদের সকলের প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, 18 সালে আপনাদের জনগণের এমপি জনাব জাভেদ মাসুদ মিল্টন। আপনারা ওনার কর্মপরিধি আপনারা যতটুকু জানেন তার একটুখানি আমি বলি। আরো উপস্থিত আছেন আমাদের কনভেনিং কমিটির সিনিয়র জয়েন্ট কনভেনার আমিরুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের কনভেনিং কমিটির অন্যতম জয়েন্ট কনভেনার ফয়েজ মোহাম্মদ সহ সিনিয়র নেতৃত্ব, যারা বারবার বিএনপিকে দুঃসময়ে পাহারা দিয়ে, লাঠি দিয়ে পাহারা দিয়ে ঠেকায় রেখেছে, সেই সব সিনিয়র নেতৃত্ব আপনাদের সামনে উপস্থিত আছেন। এবং উপস্থিত আছেন আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ যারা বিএনপির জন্য দীর্ঘদিন যুদ্ধ করছে, আজকের দিনের জন্য যুদ্ধ করছে, সেই সব নেতৃবৃন্দ আজকে উপস্থিত আছে। সকলকে জানাই আমার জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মিল্টন ভাইয়ের কথা আমি একটুখানি বলি, সেটা হলো মিল্টন ভাই, আমি অ্যাডভোকেট মানুষ, প্রত্যেকটা মুখ কিন্তু আমার পরিচিত। আওয়ামী লীগের মিথ্যা মামলায় প্রত্যেকটা ফেস আমার পরিচিত, শুধু ছেলেরা না, মেয়েরাও। আজকে মিল্টন ভাই রাজনীতি করেছেন, আমার দেখা যে একমাত্র মানুষ যে জেলখানায় সমস্ত নেতা কর্মী জামিনের জন্য সমস্ত যে সরকারি খরচ হয়, সমস্ত খরচ মিল্টন ভাই বিভিন্ন ভাবে দিয়ে থাকে। শুধু তাই না, মিল্টন ভাই পিসিতে টাকা দেয় এরকম কোন ইতিহাস আমি দেখিনি। পিসিতে যে টাকা হয়, জেলখানার ভিতরে যে খাবারের জন্য যে খরচটা হয়, সেই খরচটাও মিল্টন ভাই আসামিদের জন্য দীর্ঘদিন দিয়ে আসছে। আপনাদের ভাগ্য যে এরকম নেতৃত্ব আপনারা পেয়েছেন গাংনীবাসী, আপনাদের অনেক ভাগ্য যে যার কোনো চাওয়া পাওয়া নেই, সে শুধু দিতেই থাকে, তাই তো? আজকে যারা বাইরে আছে তাদেরকে আমি অনুরোধ করব ভিতরে আসার জন্য, কারণ আপনারা বহু জনসভা দেখেছিলেন, কিন্তু মেহেরপুরের ইতিহাসে আমার মনে হয় এইটাই প্রথম গাংনীতে পথসভা। এই কর্মী সভায় আপনারা সকলেই আসবেন, আমাদের কথা শুনবেন বলে আমি মনে করি। আমার বিষয়ে আমি একটু বলি, ছোট্ট একটা গল্প বলি। সেটা হলো আমাদের পাশের জেলার পাবনার জেলা বিএনপি সদস্য সচিব
ওনার নাম মাসুদ খন্দকার। আমাকে একদিন ফোন করে বলছে, কামরুল তুমি মামলা মকদ্দমা কিভাবে খরচ জোগাও? তাই বললাম, ভাই এই মামলা মকদ্দমা আমি খরচ জোগাইনি, সমস্ত মামলা আমি ফ্রি করি। তো বলে কিভাবে এটা সম্ভব, তোমাদের মেহেরপুরে প্রচুর মামলা। আমি বললাম, ভাই আমি যতটুকু চেষ্টা করি খরচ না নেওয়ার, যতটুকু দরকার শুধুমাত্র সেই খরচটা নিয়ে সমস্ত মানুষের আমি সেবা করি। উনি বললেন যে তারেক রহমান যদি এই কথা জানে তো তোমাকে গোল্ড মেডেল দেবে। আমি বলেছিলাম, আমি সেই দিন মনে করেছিলাম যে ভাই কি মাথা খারাপ হয়েছে নাকি যে আমাকে তারেক রহমান গোল্ড মেডেল দেবে। আজকে বুঝতে পারছি 13ই ডিসেম্বর কমিটি দেওয়ার পর আমি বুঝতে পারলাম তারেক যে আমাকে গোল্ড মেডেল দেয়নি, তার চেয়েও অনেক বেশি পুরস্কার আমাকে দিয়েছে। এবং আজকে অনেক নেতা কর্মী আমার কাছে আসছে যারা মামলার বিষয়ে আমার সাথে আলোচনা করছে। আমার স্টেজে আমার খালু মামলার কথায় জিজ্ঞাসা করছিল। আমি বলছি যে ভাই মামলার বিষয়ে মাথায় নেই আমার, আমি এখন তারেক রহমান যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব এবং তার জন্য যত শক্তি খরচ হয় সেই শক্তি আমি ব্যবহার করব। কারণ আপনারা যদি সাথে থাকেন, যেসব শক্তি ছোট ছোট শক্তি মাঠে ময়দানে ঘুরছে না, সেই সব শক্তি এই শক্তির কাছে কোনো শক্তিই না। আমরা আপনাদের কাছে গত কয়েকদিন আগে ফেসবুকে দু একটা কথা ভেসে বেড়াচ্ছিল, তাই না, যে ব্যবসায়ী এবং অ্যাডভোকেট কিভাবে দল চালাবে। এই কমিটি দেওয়ার আগে আমি পার্টি অফিসে একদিন ছিলাম, নেতৃবৃন্দ মেহেরপুরের কথা শুনে তারা বলল যে ভাই মেহেরপুরে তো খুব চাঁদাবাজি হচ্ছে। তো তাদেরকে আমি একটা কথা বলেছিলাম, যদি আপনি বেকার মানুষকে নেতৃত্বের দায়িত্ব দেন, যার পরের দিনই চাল কিনতে হলে অন্য জনের টাকায় নিয়ে যে চাল কিনবে, তাহলে তারা চাঁদাবাজি করবে নাকি কি করবে আপনি বলেন। আমি অ্যাডভোকেট, আমার বাপের কিছু সম্পত্তি আছে, আমার অ্যাবিলিটি আছে, আমার চাঁদাবাজি করা লাগবে না। মিল্টন ভাইয়ের ব্যবসা বাণিজ্য আছে, মিল্টন ভাইয়ের ব্যবসা বাণিজ্য লাগবে, এই চাঁদাবাজি করা লাগবে না। অতএব আমরা তাদেরকে বলতে চাই, বেকার মানুষ যারা কিছু করে না, পরের দিনের বাড়ি ভাড়া দিতে হবে পরের টাকায়, চাল ডাল কিনতে হবে পরের টাকায়, তাদেরকে আমরা রাজনীতিতে দেখতে চাই না। আপনারা সাবধান হয়ে যান, যদি আমাদের সম্পর্কে বাজে কথা বলেন আপনাদেরকে বাজে কথা শুনতে হবে। আপনারা কমিটি দেওয়ার আগে, আপনাদেরকে কমিটি দেওয়ার পর পরে তারেক রহমান স্কাইপেতে ডেকে আপনাদেরকে বলে দিয়েছিল যে এই কমিটির সাথেই আপনাদেরকে চলতে হবে। পরের দিন এসে আপনি মিছিল মিটিং করেছেন। আমরা সমস্ত বিষয় তারেক রহমানের অবহিত আছে, খুব ধৈর্য ধরতে হবে, বিরক্ত হওয়ার কিছু নাই। ইনশাল্লাহ তারেক রহমান সমস্ত কিছু দেখেই ব্যবস্থা করবে। আমরা আপনাদের কাছে বলতে চাচ্ছি, তারেক রহমান আজকেই সম্ভবত ফেসবুকে একটা পোস্ট এসেছে যে আপনাদের মোটরসাইকেলে কে চলছে, আপনাদের মিছিলে কে যাচ্ছে, সেই জিনিসগুলা কিন্তু আপনারা বিবেচনায় নেবেন। কারণ তারা আপনার শত্রু, আমার শত্রু, দলের শত্রু। যদি তারা অন্য দলের থেকে অনুপ্রবেশ করে তাদেরকে আপনারা মোটরসাইকেলে নেবেন না, মোটরসাইকেলে ডাকবেন না। যদি ডাকেন তবে এই বিএনপি কিন্তু আবারও ফেল করবে। 4-5 দিন আগে তারেক রহমান তার একটা বক্তৃতায় বলেছে সামনের নির্বাচন হবে, ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে তার চেয়েও অনেক বড় নির্বাচন, যেটা আমাদেরকে বলা হয়েছে এটা অগ্নি পরীক্ষা বলা যায়। অতএব এই নির্বাচন কিন্তু সহজ নির্বাচন হবে না। আপনাদেরকে সুসংগঠিত হতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের একটা ছোট্ট পদ পদকের জন্য নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি করা যাবে না। আপনারা যদি ভুল বোঝাবুঝির ভিতরে থাকেন, সামনে ডিসেম্বরের নির্বাচন, সেই নির্বাচনে যদি আমরা
তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশে নিয়ে এসে প্রধানমন্ত্রী না বানাতে পারে, তাহলে জানবে যে বিএনপি 10 বছরের জন্য পিছনের দিকে চলে গেছে। এই 10 বছরের ভিতরে বিএনপি আর ফিরে আসবে না। যদি আপনারা ভুল করেন, কোন রকম ভুল করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের সাথে থাকতে হবে। কেউ যদি বাইরে থাকে তাদেরকে আপনারা নিয়ে আসেন, কারণ আমরা তো আছি সবাইকে নিয়ে একসাথে রাজনীতি করব, একসাথে দল সুন্দর করব, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব, তাই তো? তারা আমাদের সাথে আসুক, সমস্ত ক্ষেত্রে তাদের সহযোগিতা করব। কারণ বিএনপি দীর্ঘদিন ধরে এই ফ্যাসিস্ট সরকার দ্বারা নির্যাতিত হয়েছে, সকলেই কম বেশি নির্যাতিত। আপনারা লিটন ভাইকে আহ্বায়ক করেছে, আমাকে সদস্য সচিব করেছে, কোর্টে গিয়েছেন, কোনোদিন আমার মুখ কালো কোনোদিন দেখেছেন কেউ? কোনোদিন কেউ মুখ কালো দেখিনি। আমার কাছে আমার চেম্বারের সামনে 500-700 লোক দাঁড়িয়ে থাকে প্রতিদিন। কারোর কাছ থেকে কোনোদিন আমার কাছ থেকে কোন রকম খারাপ ব্যবহার কেউ কোনোদিন দেখেনি। ভবিষ্যতেও আমার কাছ থেকে কোনো খারাপ ব্যবহার, কোনো মুখ কালো আপনারা দেখবেন না ইনশাআল্লাহ। আমরা সুশৃঙ্খল, সুন্দর, বৈষম্যহীন একটা বিএনপি মেহেরপুরের ইতিহাসে তৈরি করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং এই বিএনপি সামনে 50 বছর এই বিএনপি সুন্দর সুশৃঙ্খল ভাবে থাকবে। এবং এই 50 বছর যদি অন্য কোন দল বিএনপির ধারে কাছেও না আসতে পারে, আমাদেরকে দুইটা বিষয়ে দায়িত্ব দিয়েছে। দল সুসংগঠিত করার জন্য আর দল যদি সুসংগঠিত হয় তাহলে কি হবে আপনারা জানেন? দল যদি সুসংগঠিত হয় তাহলে ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের আমরা বাংলাদেশে নিয়ে এসে বিচার করব। আপনারা জানেন শেখ হাসিনা দুপুরের ভাত রান্না করেও খেতে পারেনি, এক কাপড়ে বাংলাদেশ থেকে বের হয়ে গেছে। উনি আছে ভারতে। এই ভারতে থেকে উনি বাংলাদেশকে বিভিন্ন ভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, তাই তো? শেখ হাসিনা যদি তার সাঙ্গপাঙ্গ, তার শেখ হাসিনা, তার ছেলে, তার মেয়ে, তার বোন, তার হলো ইংল্যান্ডে থাকে যে বোনের মেয়ে, তাদের সকলের যদি বিচার আপনারা শেষ করতে চান তাহলে কিন্তু সবাইকে সংঘবদ্ধ থাকতে হবে, ঐক্য নিয়ে থাকতে হবে। যদি ঐক্যে কোনো ফাটল ধরে তাহলে শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়ার তার কাটা ধরে এইভাবে বসে আছে। আমাদের ঐক্যে যদি ফাটল ধরে শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়ার রয়ের মাধ্যমে বাংলাদেশে চলে আসবে। এবং আপনার গ্রামে যাদের চাল চুলো ছিল না এতদিন, যাদের বসার জায়গা ছিল না, যাদের কোনো জমি জায়গা ছিল না, ভাত খাওয়ার টাকা ছিল না, যারা এই 17 বছর আপনাদের শাসন করেছে, তারাই কিন্তু আপনাদের আবারও শাসন করবে। অতএব ঐক্যবদ্ধ ছাড়া আপনাদের কোনো উপায় নেই। আর আওয়ামী লীগের ধারে কাছেও বসবেন না, চাও খাবেন না মাথায় বসে। যদি আপনারা চাও খান, ওইখানে আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম নেতাদের সম্পর্কে বাজে কথা বলবে। অতএব আপনারা আওয়ামী লীগের কাছে বসবেন না, চা খাবেন না, আত্মীয়তা করার দরকার নেই। কারণ আওয়ামী লীগের সাথে যখন আপনারা আত্মীয়তা করেন, আমাদের মেহেরপুরে দেখেছি যে ভাই আমি গোলাম রসুলের ভাইয়ের অমুক অমুক আর অমুকের অমুক, কিন্তু সে বিএনপি ছিল। দেখা যাচ্ছে যে সেই গোলাম রসুলের এই ধরে ধরে আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগের কাছে যদি কোনো মেয়ে বিয়ে দেন, আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন। কিভাবে কি প্রক্রিয়া করে আমরা জানিনি, কিভাবে কি প্রসেস করে আমরা জানিনি। যদি আপনি আত্মীয়তা করেন, আপনাকে আওয়ামী লীগ বানাই দেবে। অতএব আপনারা কোনোভাবেই আওয়ামী লীগের ছত্রছায়ায় যাবেন না। আর আমরা শেখ হাসিনা চাইনি শেখ হাসিনা বাংলাদেশে আসুক, তবে আমরা বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে আসবো।
নিয়ে আসবো, তার ছেলেকে নিয়ে আসবো, তার ভাগ্নেকে নিয়ে আসবো, বোনকে নিয়ে আসবো। শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে বিশেষ আদালতে। বিশেষ আদালতের সর্বোচ্চ শাস্তি তাকে উন্মুক্ত জায়গায় ফাঁসির আদেশ দেওয়া। আমরা চাই শেখ হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গদের রমনা বটমূলে যেখানে শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ দিয়েছিল, সেই শিখা চিরঞ্জনে শেখ হাসিনার ফাঁসি হবে এবং আমরা মাইক্রো ভাড়া বাস ভাড়া করে সেই ফাঁসির দৃশ্য আমরা দেখতে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে, একসাথে থাকতে হবে, কোন রকম ভেদাভেদ করা যাবে না। যদি ভেদাভেদ করেন তাহলে বলেছেন আপনারা না, আমরাও বলবো। কারণ তারা যেভাবে বিদেশি শক্তি, ইন্ডিয়ান শক্তি সমস্ত কিছু আমাদের পিছলে আছে। আপনারা জানেন না যে ভারত বলল যে আমরা আলু বন্ধ করে দেবো, পেঁয়াজ বন্ধ করে দেবো, দিয়ে কি আমাদের অসুবিধা হয়েছে? আমরা বরং আরো ভালো আছি। একটা টাইমে মনে হতো যে ইন্ডিয়ান শাড়ি না আসলে, ছাপা শাড়ি না আসলে মেয়েরা পরতে পারতো না। এখন কি মনে হয় যে আমাদের কাপড় চোপড় ইন্ডিয়ানা নিয়ে যায়। একটা টাইমে মনে হতো গরু না হলে কোরবানি হবে না। এখন আমাদের এত পরিমাণ গরু উৎপন্ন হয় যেটা আমাদের কোরবানির গরু যেটা চাহিদা তার চেয়ে অনেক বেশি উৎপন্ন হয়। অতএব আমরা ভারতের দালালি হতে চাই না। আমরা দালাল হতে চাই শুধুমাত্র বাংলাদেশের। আমরা দালালি হতে চাই শুধুমাত্র বিএনপি। আজকে এই তাবেদার সরকার, এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর সমস্ত মানুষকে ভারতের দালাল বানাইছে, তাই না? বুদ্ধিজীবীদের ভারতের দালাল, টকশোতে দেখেন না, বুদ্ধিজীবীদের ভারতের দালাল বানিয়েছে, কৃষকদের ভারতের দালাল বানিয়েছে, সাংবাদিকদের ভারতের দালাল বানাইছে, সমস্ত মানুষকে ভারতের দালাল বানিয়েছে। আমরা চাই আমরা সাম্যর ভিত্তিতে সকল দেশের সাথে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী সকল দেশের সাথে আমরা সুসম্পর্ক রাখতে চাই। কোন তাবেদার আমরা থাকতে চাইনি। আপনারা অনেকক্ষণ বসে আছেন, আপনাদের এই কারণে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনের কমিটি সম্পর্কে কিভাবে গ্রাম কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, জেলা কমিটি কিভাবে হবে এর দিক নির্দেশনা দেবে আমাদের আহ্বায়ক সাহেব জাভেদ মাসুদ মিল্টন সাহেব। আপনারা একটু কষ্ট করে বসবেন, যারা বাইরে আছে তারা আপনারা চলে আসবেন। আমরা সর্বশেষ একটা কথা বলছি, সেটা হলো বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছে। আমরা চাই অতি সত্বর বেগম জিয়া লন্ডন থেকে সেই স্টেজে দাঁড়ায় আমাদের সামনে বক্তৃতা দিক। এই দোয়া করি সবসময়। আপনারা মা বোনেরা আছেন, বেগম জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে এসে এবং তারেক রহমান সমস্ত মামলা নিষ্পত্তির মাধ্যমে যেন বাংলাদেশে আসে, সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, অমর হোক। খোদা হাফেজ। ধন্যবাদ অ্যাডভোকেট কামরুল হাসান ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবে আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, মেহেরপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা, বিএনপির কান্ডারি, মেহেরপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন সাহেব। জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন।
বিসমিল্লাহির রহমানির রহিম। গাংনী উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই যৌথ কর্মী সমাবেশ, এই যৌথ কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি আমরা এখান থেকে কিছু নামাজ দেওয়া যাবে না গাংনী উপজেলা বিএনপির সভাপতি নিচ থেকে নাও, হ্যাঁ সেটা নিচ থেকে নাও, বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান গাংনী উপজেলা তথা মেহেরপুর বিএনপির অত্যন্ত বর্ষিয়ান জননেতা। আমরা যখন স্কুলে পড়েছি তখনও ওনাকে দেখেছি বিএনপির স্লোগান দিতে। আমরা যখন কলেজে পড়েছি তখন দেখেছি উনি গাংনী উপজেলার সেক্রেটারি। যতই দিন গিয়েছে উনি সভাপতি সভাপতির দায়িত্ব পালন করেছেন। উনি এই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন সময় গাংনী উপজেলার থেকে সংসদ নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন ওনার নেতৃত্বে। সেই বর্ষিয়ান নেতা জননেতা জনাব রেজাউল হক মঞ্চে উপবিষ্ট সদ্য ঘোষিত মেহেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব, স্বনামধন্য আইনজীবী, সাবেক ছাত্র নেতা। এই কথাটি কেউ বলেনি আজকে। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা। আমি ঢাকাতে যখন ওনার সম্বন্ধে ওনার পরিচিত একজনের কথা হয়েছে আমার সাথে, তৎকালীন সময়ে ছাত্র রাজনীতিতে ওনার কি ভূমিকা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওনার বর্ষিয়ান ছাত্র নেতা, জননেতা তারেক রহমানের আস্থাভাজন, মেহেরপুর গণমানুষের এবং বিএনপির আস্থাভাজন জননেতা জনাব কামরুল হাসান, মঞ্চ ভবিষ্য সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আমার সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, মঞ্চ ভবিষ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমার প্রাণের সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের কর্মী এবং নেতৃবৃন্দ, আপনারা যারা গাংনী উপজেলা এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আমার সহযোদ্ধাবৃন্দ যারা এসেছেন, আমার সহযোদ্ধাবৃন্দ, আমি সবসময় সাংবাদিক ভাইদের বলে থাকি আমার প্রাণের সাংবাদিক ভাইরা, আমার আইন শৃঙ্খলা বাহিনী, সবাইকে আসসালামু আলাইকুম।
বন্ধুগণ, সময়টা একটু বেশি হয়ে গেছে। আমরা যে ধারণা করেছিলাম এই সময়ের ভিতরে আমাদের বক্তব্য শেষ করতে পারবো, কিন্তু আমরা পারি না সেটা। যার কারণে এত সময় আপনাদের আমরা বসিয়ে রেখেছি। আমাদের যে পরিমাণ নেতাকর্মী বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল তারা চলে গেছে, তারা পেটের ক্ষুধায় চলে গেছে। আমরা যদি বুঝতে পারতাম যে আমরা 12টার ভিতরে শেষ করতে পারবো না, তবে আমার সম্মানিত সহযোগিতা বিন্দুদের জন্য দুপুরের একটা লাঞ্চের ব্যবস্থা আমরা করতে পারতাম, কিন্তু আমাদের ধারণা ছিল আমরা 12টার ভিতরে শেষ করে দেব। তারপরেও যারা আপনারা উপস্থিত আছেন আপনাদেরকে ধন্যবাদ। বন্ধুগণ, দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশে এই যে আপনারা যারা বসে আছেন, যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ একটি জিম্মি দশার ভিতর দিয়ে 17 বছর পার করেছেন। আপনারা এই 17টি বছর বাংলাদেশের মানুষের কোন মৌলিক অধিকার বলে কোন শব্দ ছিল না। বন্ধুগণ, কি ছিল? ছিল না। আপনারা যে আজকে এখানে এসে সেই সকাল থেকে এখন পর্যন্ত নির্বিঘ্নে একটি কর্মী সভা করছেন, তাদের বক্তব্য শুনছেন, গত বছর এই সময় কি সেই পরিবেশ ছিল? কি ছিল? ছিল না। একটি মাত্র মানুষের জন্য, একটি মাত্র মানুষ, শেখ হাসিনা। একটি মাত্র মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষ 17টি বছর জিম্মি ছিল। বন্ধুগণ, এমন কি করেনি বাংলাদেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে, জেলের প্রকোষ্ঠে বন্দী করেছে। এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আমার ধারণা একটি মাত্র মানুষ নাই যারা এই হাসিনার আমলে মামলার সম্মুখীন হননি বা জুলুমের শিকার হননি। এইভাবে আমাদেরকে 17টি বছর জিম্মি করে রেখেছেন। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যে এই আওয়ামী লীগ এবং এই শেখ হাসিনা ধ্বংস করে নাই। বন্ধুগণ, আমাদের সুনামধন্য আইনজীবী কামরুল সাহেব একজন আইনজীবী, উনি আমাদের 17টি বছর আইনের সহযোগিতা করেছেন। ওনার বক্তব্যে উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশের কোন আইন ছিল না। এই 17টি বছর একজনের অঙ্গুলিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলত। এই 17টি বছরে তার অঙ্গুলি হারানে আমাদের অসংখ্য আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। বন্ধুগণ, ঠিক না? বিনা সাক্ষ্য প্রমাণে, বিনা এভিডেন্সে, তার ইচ্ছায় আমার অসংখ্য আলেম ভাইদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে। বন্ধুগণ, এমনি ভাবে বাংলাদেশের সমস্ত বিচার ব্যবস্থাকে উনি ধ্বংস করে দিয়েছিলেন। আমরা যদি কোর্টে যাইতাম আমাদের জামিন দিত না। আমাদের কি অপরাধ ছিল? এই যে সুন্দর চেহারার মানুষগুলো এখানে বসে আছেন, আপনারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশের আলো এবং বাতাসে আপনারা বড় হয়েছেন, বাংলাদেশের বিনির্মাণে আপনারা জীবন বাজি রেখে বারবার লড়াই সংগ্রাম করেছেন।
আপনাদের অপরাধ কি এই ছিল? শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন দেখে, শুধুমাত্র তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন দেখে, তার দুষ্কর্মের বিরুদ্ধে কথা বলেছেন দেখে উনি আপনাদেরকে জেলে ঢুকিয়েছে, আপনাদেরকে কষ্ট দিয়েছে। এখানে এমন কোন নেতা কর্মী নাই যে রাত্রিতে ভালোভাবে আরাম করে একটু ঘুমিয়েছেন। আমরা দেখেছি কনকনে শীত, মাঠের মধ্যে আমার ভাইরা একটি কাঁথা নিয়ে শুয়ে আছে, আমরা দেখেছি। আমিও ওই ঝড়ের মধ্যে সময় কাটিয়েছি বন্ধুগণ। এই ছিল 17 বছরের আমাদের ইতিহাস। এই দেশটাকে উনি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ভাবে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিচিত করেছেন। আপনারা কি দেখতে পান? আওয়ামী লীগের নেতা মানে শত শত কোটি টাকা, আওয়ামী লীগের সরকারি কর্মকর্তা মানে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, এই ধরনের কুলাঙ্গার কর্মকর্তা মানে ও শত শত ভুল বললাম, হাজার হাজার কোটি টাকা। আওয়ামী লীগের ব্যবসায়িক মানে লক্ষ লক্ষ কোটি টাকা। হাসিনা পরিবার মানে বিলিয়ন বিলিয়ন টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করে আমাদের বাংলাদেশকে শূন্য করে দিয়েছে। এই হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ আন্তর্জাতিক ভাবে চোরের স্বীকৃতি পেয়েছে। আপনারা জানেন তো নাকি? জানেন? আমাদের না হয় অত্যাচার করেছে, আমরা নয় 5 আগস্টের পরে মুক্তি পেয়েছি, আমরা নয় ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে বলতেই পারি যে হাসিনা চোর, হাসিনা অমুক, এই হাসিনা তমক, এই আওয়ামী লীগে, আমরা নেগেটিভ কথা বলতেই পারি। কিন্তু বন্ধুগণ, শেখ রেহানার মেয়ের টিউলিপ সিদ্দিকের নাম শুনেছেন নাকি? কি শুনেছেন? টিউলিপ সিদ্দিকি। উনি থাকেন কোথায়? যুক্তরাজ্যে, লন্ডনে থাকেন। লন্ডন পার্লামেন্টের উনি সংসদ সদস্য, মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু আমরা কি দেখলাম? শুধুমাত্র দুর্নীতির অভিযোগে লন্ডন মন্ত্রিসভা থেকে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর সব থেকে বড় ধনী এলন মাস্ক, পৃথিবীর সব থেকে এখন সেরা ধনী এলন মাস্ক, উনি মন্তব্য করেছেন টিউলিপ সিদ্দিকী একটি দুর্নীতিবাজ। আজকে শেখ মুজিবুর রহমানের পরিবার আন্তর্জাতিক ভাবে দুর্নীতিবাজ। বন্ধুগণ, এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে গত 17 বছর। এমনি ভাবে আমাদের প্রশাসন যন্ত্রকে কুক্ষিগত করে এই সাধারণ মানুষ এবং বিএনপির নেতা কর্মীদের উপরে লেলিয়ে দিয়েছিলেন। আজকে প্রশাসন যন্ত্রকে যদি আপনারা বিশ্লেষণ করেন, আপনারা দেখতে পাবেন কি করেছে তারা। এই দেশটাকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছেন, এই দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন, এই দেশটাকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করেছেন, এই দেশটাকে পাশের দেশের একটি অঙ্গরাজ্য, বলা যায় অঙ্গরাজ্যই হয়ে যেত আর কিছুদিন থাকে, সেই জায়গাতে নিয়ে গেছে। বন্ধুগণ, আমরা জুলাই আগস্টে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই আগস্টে কি ঘটেছে আপনারা দেখেছেন।
আমরা 17 বছরের পূর্বে ইতিহাস ভুলে গেলাম। আমরা ভুলে গেলাম 16 বছরের ইতিহাস চলছে। কিন্তু জুলাই আগস্টে কি ঘটেছে দিবেন এটা কি ভাবা যায়? একটি সভ্য দেশে ওদিকে বলছি, তুমি বোঝো না। এটা কি ভাবা যায়? আমার হাজার হাজার দেখছো এদিকে কাজ চলছে। ভাই বোনকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করেছে বন্ধুগণ। আমার হাজার হাজার ভাই বোনদেরকে আহত করেছে বন্ধুগণ। রাজপথ রক্তাক্ত করেছে, আমাদের মায়ের বুককে খালি করেছে, ভাইকে ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে, বাবাকে তার সন্তান থেকে বিচ্ছিন্ন করেছে বন্ধুগণ। আমরা হারিয়েছি আমাদের সহযোগিতাকে। এটা কি এই সভ্য সমাজে ভাবা যায় না? একটি রক্ত পিপাসু নারী যার লক্ষ্যই ছিল বাংলাদেশের রক্তপাত ঘটিয়ে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করা, সেই তার নির্দেশে বন্ধুগণ আমরা জুলাই আগস্টে দেখেছি। আমরা সেই সব বীর সেনানীদের রোহের মাত্রাত কামনা করছি, তাদের প্রতি আমরা সম্মান জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বন্ধুগণ, এই যে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, কেন উপস্থিত হয়েছেন? আজকে আপনারা নতুন গান্ধী নির্মাণ করার জন্য উপস্থিত হয়েছে, ঠিক না? আপনারা নতুন মেহেরপুর বিনির্মাণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে, ঠিক না? আপনারা আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে অনেক দায়িত্ব, অনেক 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 দায়িত্ব আপনাদের সামনে। আপনারা দেশপ্রেমিক, আপনারা জনগণ প্রেমিক, আপনাদের সামনে আজকে আপনাদের অনেক দায়িত্ব। বন্ধুগণ, আপনারা যে লড়াই সংগ্রামের ভিতর দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে রক্তপাতের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন, সেই বাংলাদেশ বিনির্মাণের সময় আপনাদের এসে গেছে। আপনারা কি চান যে অতীতে সেই দুঃশাসনে ফিরে যাবেন? আপনারা কি চান? আপনারা চান না। আপনারা চান না দেখেই ওইসব লুটপাটকারী লুণ্ঠনকারীদের দেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছেন। তাই আমার বিএনপি নেতা কর্মীদের প্রতি আহ্বান, আপনারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনারা নিঃসন্দেহে ওই চাঁদাবাজির দলে নিজেদেরকে নাম লেখাতে চান না, কি চান নাকি? আপনারা কি লুণ্ঠনকারীদের দলে নাম লেখাতে চান? চান না। আপনারা কি টেন্ডারবাজিদের দলে নিজেদের নাম লেখাতে চান? চান না। আপনারা কি ব্যাংক লুটেরার তালিকায় নাম লেখাতে চান? চান না। তাহলে আপনারা কি চান? আপনারা চান একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে কোন লুণ্ঠনকারীদের জায়গা হবে না, যে বাংলাদেশে কোন তাবেদারদের জায়গা হবে না, যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ তার নিজের অধিকার ভোগ করবে, অধিকার প্রয়োগ করবে, সেই বাংলাদেশ আপনারা চান। তাই বন্ধুগণ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের ঘাড়ে অনেক দায়িত্ব। জননেতা জনাব তারেক রহমান বারবার আপনাদেরকে আহ্বান জানাচ্ছেন, বারবার, যে আপনারা যে নতুন বাংলাদেশে প্রবেশ করেছেন, এই বাংলাদেশ আসল বাংলাদেশ নয়।
এই বাংলাদেশ হাসনার লুণ্ঠন করা সেই বাংলাদেশে আমরা পদার্পণ করেছি, একটু শান্তি পেয়েছি মাত্র, কিন্তু আসল বাংলাদেশে আমরা পদার্পণ করি না। আপনারা যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না দিতে পারবেন, যতদিন পর্যন্ত আপনারা একটি সুষ্ঠু নিরপেক্ষ সবার অংশগ্রহণে একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করে সংসদে না পাঠাতে পারবেন, ততদিন পর্যন্ত আপনাদের দায়িত্ব সম্পূর্ণ হবে না। আপনাদের সামনে অনেক দায়িত্ব। বন্ধুগণ, আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আমরা দেখতে পাই বিভিন্ন সময় আমাদের যেসব ভাই বোনেরা নির্যাতিত হয়েছেন, আপনারা বিভিন্ন জায়গাতে আমি দেখি যে আপনারা মাঝে মাঝে প্রতিশোধ পরায়ণ হয়েছেন, মাঝে মাঝে আমার কানে আসে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরবেন। তারা যে সব কাজ করেছে, আমরা সেই সব কাজ করবো না। তারা আমাদের পরিঘর লুট করেছে, তারা আমাদের গরু পাথর লুট করেছে, তারা আমাদের খাবারের পানির টিউবওয়েল পর্যন্ত উপড়ে নিয়ে গেছে। আমরা সেই কাজ করবো না, আমরা ওই কাজ করবো না। আমরা ওদেরকে বুঝিয়ে দিতে চাই, আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী স্বভাব চরিত্র, দেশপ্রেম, ভালোবাসা কেমন আমরা বুঝিয়ে দিতে চাই। বন্ধু, আপনারা অস্ত্র করতে লাগে আমরা দেখি। বন্ধুগণ, এইবার আমি আমার অন্য বক্তব্যে চলে যাব। আপনারা একটু শুনবেন, যেহেতু কষ্ট করেছেন, আপনারা আমার বক্তব্য শুনে তারপরে যাবেন। আমি